দিয়েই চলতো, সালোয়ার কামিজ যেগুলো সেদিন এসছে আমাদের সভ্যতায়। এতগুলো কথা বললাম এই জন্য, কৃষির গুরুত্ব বোঝানোর জন্য। কৃষি একসাথে খাদ্য, একই সাথে বস্ত্র, বাসস্থান, তারপরে কৃষির সাথে যুক্ত শিক্ষা, চিকিৎসা, সবকিছু। তো এইরকম একটি বিষয় নিয়ে আমরা যারা চর্চা করছি তাদের একটু রূপান্তর ঘটছে, বিবর্তন যেটাকে আমরা বলি। আমাদের পূর্বপুরুষেরা, যেমন আমার বাবা কৃষক ছিলেন, তিনি বিশ্বাস করতেন কৃষি হচ্ছে বংশ পরম্পরার পেশা। বাবা কৃষি করেছে, ছেলে করবে, তার ছেলে করবে, এইভাবে কৃষি চর্চা হবে। কৃষিতে আবার লেখাপড়া শেখার কি আছে? এটা 50 বছর আগের কথা বলছে, আমার বাবার এরকম বিশ্বাস ছিল। তারপরে আমরা আমাদের দেশে দেখেছি, আমাদের দেশে কৃষি ইনস্টিটিউট তৈরি হয়েছে 1938 সালে ঢাকায়, শেরে বাংলা কৃষি কলেজ, যেটা, এটা কৃষি ইনস্টিটিউট তৈরি হয়েছিল 1938 সালে। আর 1961 সালে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেইখান থেকে আমরা এই ফসল বিজ্ঞান, আমরা গরু বাছুর, হাঁস মুরগি পালন, পশু চিকিৎসা, তারপরে কৃষি প্রকৌশল, কৃষি অর্থনীতি এবং মৎস্য বিজ্ঞান, এই 6টা বিষয়ে আমরা লেখাপড়া শেখা শুরু করি। সেই লেখাপড়া শেখার সুবাদে এই যে বাংলাদেশে 1961 সালে পাকিস্তান আমলে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হলো, সেখান থেকে এই 6 ধরনের গ্রাজুয়েট বের হয়ে এসে তারা বাংলাদেশের এই কৃষির কর্মক্ষেত্রে আসতো। তারা কৃষকদের নতুন জাতের ধান চেনালো, এই যে রাসায়নিক সার, এই যে ইউরিয়া, ফসফেট, পটাশ, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি, এগুলো মানুষ খুব একটা চিনতো না এবং মানুষ এগুলো ব্যবহার করতো না। জমিতে বীজ বুনে রেখে আসবে, ওইটুকু তার কাজ, আর ফসল দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ পানি দেবে, হ্যাঁ, আল্লাহ গাছ বাড়াবে, আল্লাহ ফসল থেকে দানা দেবে, তারপরে কৃষক আবার কেটে নিয়ে আসবে। এর মধ্যে কৃষকের জমি নিড়ানো ছাড়া আর কোনো কাজ ছিল না। 1 বিঘা জমিতে আউশ ধান হতো 3 মণ, আমার পার কৃষ্ণপুরের মাঠে, ওই যে ওর বাবা চাচারা দেখেছেন, 3 মণ আউশ ধান হতো। আর আমন ধান হতো 7 মণ, 6 থেকে 7 মণ। আর বোরো ধান যেটাকে আমরা বলি, যেটাকে আমরা এই যে পৌষ মাসে লাগাই আর এই হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাটি, এই ধান ছিলই না বাংলাদেশে। বিশ্বাস করবেন, 50 বছর আগে সিলেটের হাওরের কান্দায়, এই মানে আমার মোবাইলের সাউন্ড, ঘরের মধ্যে ফ্যান বন্ধ করে, গরমের মধ্যে ফ্যান বন্ধ করে তোমার কথা শোনানোর ব্যবস্থা করছি। ফ্যান চললে আর তোমার কণ্ঠস্বর সবার কাছে পৌঁছাবে না। আমি এখন কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বায়োফের সম্মানিত সাধারণ সম্পাদক আহসানুল্লাহ সফলকে। হ্যাঁ, বলো তুমি। আমরা এখানে আমাদের চুয়াডাঙ্গা জেলার 4টা উপজেলার প্রতিনিধিরাই রয়েছেন এবং সেই সাথে মেহেরপুর জেলা থেকে এগ্রো প্রসেসিং এর একটা খুব কি বলবো, ওয়েল ট্রেন্ড একটা টিম আসছে আর কি। আমরা প্রায় 35 জন এখানে আছি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তার শত ব্যস্ততার মাঝেও এমন একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি শুভেচ্ছা জন্যই কথা বলছি। আর যেটা বলতে চাই যে বাংলাদেশ কৃষক কল্যাণ ফাউন্ডেশনের যে জন্ম বা এর সূচনা শুরু হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষকদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য একত্রিত হয়ে কাজ করার উদ্দেশ্যে। আর এই নেতৃত্বে রয়েছেন জনাব হামিদুর রহমান স্যার। তার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলা পর্যায়ে কমিটি গঠনের মধ্য দিয়ে কৃষকদের ন্যায্য অধিকার, কৃষকদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। কি কষ্ট না দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমরা যেন চুয়াডাঙ্গাকে, সারা বাংলাদেশে আমাদের 33টি জেলায় কাজ চলমান রয়েছে, সেই সাথে চুয়াডাঙ্গাকে আমরা একত্রিত করে ইনশাআল্লাহ যেহেতু স্যারের নিজ জেলা চুয়াডাঙ্গা, আমরা চুয়াডাঙ্গা যেন
আমাদের সারা বাংলাদেশের প্রতিটি জেলার থেকে সব থেকে এগিয়ে রাখতে পারে আমাদের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে, সেই কামনার আশা রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। বাস্তবায়ন করতে পারবো তো অবশ্যই। এখানে যেহেতু আপনারা ভাবতেই পারবেন না, যেহেতু ওনার সাথে আমার দীর্ঘদিন ধরে মিশার একটা অভিজ্ঞতা আছে। আমার শ্রদ্ধেয় স্যার, উনি প্রথম যেদিন আমার প্রজেক্টে যাই, উনি আমার যখনই বললো যে আমি অভিভূত এই প্রজেক্টে এসে সন্তোষপুর গ্রামে এসে আমি অবশ্যই সন্তুষ্ট হয়ে গিয়েছি। কথাটা ওনার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার মনে আছে। আমার প্রজেক্ট ঘুরে যাওয়ার পরে উনি বসছিল। আমি জিরা, এই যে মশলা আমাদের বাংলাদেশে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আমার জিরা, দারচিনি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ যা কিছু আছে সমস্ত সবকিছু আমি নিজে তৈরি করি, নিজের চাহিদা মেটাই, প্লাস বাজারে আরো 10 জনের চাহিদা মেটাই। আমি যে জিরা করছি বলে আবার আরেকটা করবো, আরেকজনের সহযোগিতা করি, সে যখন করবে পাশাপাশি সবাই চিনবে। চিনলে যখন এইভাবে কমিটি হবে তখন বলবে না ওদের কৃষকেরই কমিটি, ওরা সব কৃষি কাজ করে, কৃষক কমিটি ওদের। এইটা যদি আমরা করতে পারি, যেমন আমার ওখানে যে একজনের গ্রীষ্মকালীন পেঁয়াজি সফল হয়েছিল, এবারও তার আমি চারা বীজ এনে দিয়েছি। আমার গ্রীষ্মকালীন পেঁয়াজি চারা হয়ে গেছে, তো হচ্ছে ভেটেরিনারি ডাক্তারও বলছে ভাই আমি পেঁয়াজ করবো, গত বছর সফল, এবারও সে সফল। তার 2-3টে কাজ একসাথে করছে। এখানে সব থেকে বড় কথা আছে, ছাড় যেটা বলে এটা যদি আপনারা মানেন তাহলে আপনারা সফল। আমি কিন্তু মানিছি বলে সফল। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কৃষকদের কেউ থামিয়ে রাখতে পারবে না। আজ পারেওনি, পারবেও না। কারণ যে দেশে 85% মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল, সে দেশের কৃষককে থামিয়ে রাখে কি করে? ঝড়ের সময় কুটিপতি হবে না, যখন যে জিনিসের দাম বেশি হয়েছে তখন দৌড়তে করতে হবে, তাহলে তার সফলতা আনা যাবে না। এটা একটা ধারাবাহিকতা রাখা লাগবে। এখানে শাকিল ভাই আছে, শাকিল ভাইয়ের সাথে আমার প্রায় মাঝে সাঝে কথা হয়, আমরা দুই একসাথে চা খাই, বিভিন্ন বিষয়তে গল্প করি। হয়তো তার বাড়ি মদনে, আমার বাড়ি উথলি, মানে আমাদের এত একটা মধুর সম্পর্ক আপনারা ভাবতে পারবেন না। মুকুল ভাই আমার পাশে, কিন্তু তার সাথে আসলে আমার খেলাম যখন খেলতাম তখন সেই জীবনে তার সাথে আমার সম্পর্ক ছিল। পরে আলাদা হয়ে 15-16 বছর তার সাথে আমার যোগাযোগ হয়নি। 10-15 বছর আগে আমরা নিয়মিত খেলতাম, উনিও খেলতো, তখন আমাদের সাথে দেখা হতো নিয়মিত, আমার পাশের ইউনিয়ন। তো যাই হোক, সব মিলিয়ে আমি যে কথাটা বলতে যাচ্ছি, স্যার যেখানে আছে, আসানুল্লাহ সফল ভাইয়ের সাথে আমি কয়েকটা মিটিংয়ে অ্যাটেন্ড করছি, তাদের সাথে আমি ঘোরাঘুরি করেছি। তারা অনেক বড় মনের মানুষ, তাদেরকে দেখে 8-10 জন শেখে। আমার কাছে কথা হচ্ছে, আপনি এমন কিছু করেন আপনারা দেখে 8-10 জন শিখবে। আমি শুধু এইটা বলতে চাই। তখন কমিটি অটো হয়ে যাবে, তখন আপনার শক্তি অটো বেড়ে যাবে। কিন্তু আপনি কাজে কিছু না করে ঠন করে আরে মুখে বলে আরে একদম বিষ মেরে দিলেন, আরে এই করলাম তাই করলাম, তা তো হবে না। আর সৃষ্টিকর্তা যদি আপনার ফসল নষ্ট করে, সেখানে আপনার কিছু করার নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওটা ইউজ করবে, বাট আমরা যেটা প্রোডাকশন করি সেটা ধান বলতে পারেন বা ফল বলতে পারেন, আমরা কেউ অ্যানালাইসিসও করি না এটা প্রোডাকশন কস্ট কত আর এটা কোন মূল্যে বিক্রি হবে। কোন কোম্পানি আছে নাকি যে 2টা ফ্যান কিনলে 1টা ফ্যান ফ্রি দেয়, অথচ আমরা মনে 40 কেজি মনে বলতেছি 2 কেজি ফ্রি, তাই তো এইটাই তো ফ্রি দিচ্ছি। ফ্রি দেওয়ার পর আবার কি হচ্ছে, একটা ক্যারেটের ওজন হচ্ছে 1 কেজি 600 গ্রাম, সেই ক্যারেটটাকে তারা কি করতেছে 2 কেজি বলতেছে। আপনি 1 কেজি 600 দিচ্ছেন, কিন্তু ও মাপ এনে দিলে 2 কেজি, তাহলে পার মনে আপনার 2টা ক্যারেট আর 2 কেজি ফ্রি দিলে 3 কেজি নাই। তাহলে আপনি কিভাবে লাভ করবেন? এইগুলো নিয়ে আসলে মানে আমাদের 1-to-1 সবার সচেতন হওয়া উচিত, এবং প্রত্যেকটা প্রোডাক্টের মানে প্রোডাকশন কস্ট কত আসতেছে এবং এর মূল্য কত নির্ধারণ হবে সেটা আমাদের ঠিক করা উচিত। এবং এটা ঠিক করার জন্য অবশ্যই একটা সংগঠনের দরকার। আমি নাস্তিপুর থেকে বলে দিতে পারবো না ড্রাগন আইয়ে বিক্রি হবে 170 টাকা। আমাদের সংগঠন না থাকার কারণে কি হচ্ছে, আপনি পাঠাচ্ছেন ঢাকায়, ওর ইচ্ছা মতন কি করতেছে বিক্রি করে, ও ওর কমিশন নিয়ে নিচ্ছে। সে 100 টাকায় বিক্রি হলো ও 5% নেবে, ও 200 টাকা কেজি হলো 5% নেবে। আবার 100 টাকা কেজি যদি বিক্রি হয় তাও আপনার কিন্তু পার কিলোতে 20 টাকা খরচ আছে, তাই তো ভাই? কিন্তু ঢাকার, তাহলে আমরা আপনারা কিন্তু সবাই প্রতারিত হচ্ছি। তো আমাদের মনে হয় অবশ্যই একটা আলোচনা সাপেক্ষে আমাদের এই সংগঠনে আসা উচিত, এবং এই সংগঠনের একটা
মানে প্রতিচ্ছবির সামনে থাকা উচিত যে আসলে আমাদের উদ্দেশ্য কি। তাহলে মনে হয় আমাদের জন্য আরো বেটার হবে যে এই সংগঠনের উদ্দেশ্য কি। তখন আমরা বুঝতে পারবো এই সংগঠনটা কিন্তু অন্য কারের সুবিধা হবে না। যদি এই সংগঠনটা আমরা শক্তিশালী করতে পারি, এটা কিন্তু আমাদের হাত করে শক্তিশালী করবে। তারপর আছেন আমাদের এখানে যারা কৃষি কর্মকর্তা বা কর্মচারী আছে, আমি বিভিন্ন ইউটিউবে দেখছি, ঠিক আছে, আমি 2-3টা দেশ ভ্রমণ করছি, সেখানে দেখছি যে ওই দেশের কৃষককে সাপোর্ট দেওয়ার জন্য মানে ওই দেশে যা আছে আমার দেশে তাই দেওয়া আছে, কিন্তু আমরা এই সাপোর্টটা পাই না। যেমন আমাদের এখানে যারা কৃষি কর্মকর্তা কর্মচারী আছে, কয়জনের সাথে বাইরে এনে চেনা জানা আছে, 2-1 হয়তো সাকিব ভাই জানা থাকতে পারে। ওনারাও আমাদের চেনে না, আমরাও ওনার চিনি না, নাম্বারও জানি না। আমরা কি করছি, একটা রিটেল দোকানে যেয়ে ভাই আমার এই ওষুধ হয়তো আন্দাজে মানে একবার হচ্ছে কি দিচ্ছে, ওষুধ দিচ্ছে, আমরা আন্দাজে স্প্রে করে দিচ্ছি। কিন্তু যদি আমরা একটা কৃষিবিদের কাছ থেকে পরামর্শটা পেতাম, তাহলে আমাদের এই ফাইন্ডিংটা আরো ভালো হতো। আর একটা কি হচ্ছে, আমরা সার কিনি, আপনি সার কিনতে যান, যে কোনো দোকানে সার যে কয় বস্তা লাগে আপনার গ্রামে পাবেন। আপনি বলেন এখন মনে হয় ফসফেটের প্রবলেম, আপনি ফসফেট যান আপনার একদম প্রত্যন্ত গ্রামে, আপনি 100 বস্তা পাবেন, 100 বস্তায় পাবেন, কিন্তু টাকা আপনাকে কি করতে হবে, বেশি পেমেন্ট করা লাগবে, পার বস্তায় 300 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে। অথচ আমার জন্য সারের বরাদ্দ নাই, অবশ্যই আছে। এই সারটা যখন আপনি নিতে যাচ্ছেন তখন বলতেছে না, হবে না, আপনার 1 বস্তা ফসফেট হবে, 1 বস্তা ইউরিয়া হবে, XYZ হবে। কিন্তু আপনার যদি 40 বিঘা বাগান থাকে, তাহলে একবার যদি মাসে আপনি সার দেন বা 2 মাস পরে দেন, তারপর আপনার হচ্ছে 30 বস্তা ফসফেট লাগার দরকার, কিন্তু আপনাকে দেবে 2 বস্তা, কিন্তু আপনি 30 বস্তা আপনার গ্রামের দোকানে পাবেন। এই জন্য ওভারঅল মিলে আমার মনে হয় আমাদের এই কৃষি উদ্যোক্তা যে ফাউন্ডেশনটা হয়েছে, এটা যদি আরো শক্তিশালী হয় এবং এটা শক্তিশালী এটা আমাদের মাধ্যমে হবে, তখন আমরা এর সুফলটা আরো বেশি ভোগ করতে পারবো। তো ভাই, যারা আর কি আমাদের ভিতর থেকে রেগুলার এই ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে বা যে কোনো জায়গায় যেতে পারবে, এই ধরনের যাদের সময় আছে তাদেরকে নিয়ে এই ফাউন্ডেশনটা যদি মানে একটা কমিটি গঠন করা হয়, সেটা আরো বেটার হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।